Good afternoon, everyone. Thank you for joining today's session. Today is our last class. So for sure, everybody is very sad. যে আমাদের আজকে last class হবে. But on the other hand, যে আমাদের একটা ইয়ে করবো কি বলে certificate পাবো. So I'm for sure that you guys are very happy and eager to get the certificate. So আমরা সেই বিষয়ে at the end of the program কিছু কথা বলবো. So we are not going to do any delay. We'll just start our session today right now. So thank you Ashraful Bhai for taking this wonderful class. I'm for sure everybody loves it. And he's been doing this kind of session with us past year as well as this year. So thank you so much for your support and dedication. And thank you. And we'll just start the session. Thank you. Ashraful Bhai, to you. Thank you, Asma আপু। সবাইকে আজকে স্বাগতম, শেষবারের মতো স্বাগতম আর কি আমাদের এই সেশনে। আজকে শেষ দিন, তো আজকে হচ্ছে আমরা ক্লোজিং এ কিছু আরো বেশ কিছু টুলস দেখবো, কিছু কাজ দেখবো, এবং হচ্ছে আমাদের হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কিছু কথা বলবো। আর হচ্ছে আপনাদের কাছ থেকে কোশ্চেন অ্যান্সারের কিছু কোশ্চেন নিব, অ্যান্সার করা ট্রাই করব, প্রবলেম থাকলে প্রবলেম সলভ করা ট্রাই করব। এই তো আজকে তো হচ্ছে সেশনটা হচ্ছে আমি ফার্স্টে নিতে চেয়েছিলাম হচ্ছে রেন্ডারিং এর উপরে, কিভাবে হচ্ছে ফাইনাল রেন্ডার করা যেতে পারে। তো আসলে ফাইনাল রেন্ডারটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, মানে অল্প একটু দেখাবো। তবে আজকে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট টুলস দেখাবো, সেটা হচ্ছে যে বিগিনার কোর্সে বা হচ্ছে এই ইন্টারমিডিয়েট কোর্সে হচ্ছে দেখানো হয় না, সেটা হচ্ছে কার্ভ। আমরা সবসময় মেশ নিয়ে কাজ করছি, আমরা সবসময় অবজেক্ট নিয়ে কাজ করছি, আমরা কখনোই হচ্ছে মেশ নিয়ে কার্ভ নিয়ে কাজ করি নাই। সো এই কার্ভের বিভিন্ন হচ্ছে অ্যাসপেক্ট গুলো আমরা দেখবো, এর ফাংশনালিটিস দেখবো, কিভাবে এটা নিয়ে কাজ করা হয়, কি কি কাজে এটা ব্যবহার করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে হচ্ছে আমরা এক্সপ্লোর করব, এবং আমরা হচ্ছে কিছু অ্যানিমেশন টেকনিক্স দেখবো, যেটার মাধ্যমে হচ্ছে সুন্দর কিছু অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। এই তো তো শুরু করা যাক আজকে আসলে। এবং আজকের কোশ্চেন আনসার সেশনটা একটু বড় আকারের হবে, যেহেতু আজকে ফাইনাল সেশন আমাদের, এন্ড এই কোর্সের আজকে শেষ দিন। সো আমরা কিছুক্ষণ সময় নিয়ে প্রশ্ন উত্তর করবো, সবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই তো কথা না বাড়িয়ে হচ্ছে আমি ডাইরেক্ট কাজে চলে যাই। আজকে বেশ কিছু কাজ করতে হবে আমাদেরকে। ওকে, শেয়ার স্ক্রিন, শেয়ার। অন করি আমাদের ব্লেন্ডার। আচ্ছা, শুরুতেই একটু বলে রাখি যে যেহেতু হচ্ছে ওয়েদার পরিস্থিতি খারাপ, সো নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হতে পারে, হয়তো আপনাদেরও হতে পারে, আমারও হতে পারে। এটা আসলে আজকে একটু কষ্ট করে মেনে নিতে হবে। পুরো বাংলাদেশে আর কি আজকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। তো শুরু করি। কার্ভ নিয়ে কাজ করব আমরা, হচ্ছে কার্ভ জিনিসটা দেখব। আমরা এতদিন যে কাজটা করছি সেটা হচ্ছে শিফট এ প্রেস করে মেশ অপশনে আসছি, মেশ অপশন থেকে বিভিন্ন জিনিস সিলেক্ট করে কাজ করছি। কিন্তু আজকে আমরা এই কাজগুলোটা করব না, আজকে আমরা হচ্ছে অন্য একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে শিফট এ প্রেস করে কার্ভ। মেশের ঠিক নিচে আছে কার্ভ, এবং অনেক ধরনের কার্ভ আছে, বেজিয়ে কার্ভ, বেজিয়ে সার্কেল, নার্ভ সার্কেল। এগুলো হচ্ছে আমরা চেক করব, এগুলো হচ্ছে আমরা দেখব। তো আমরা বিভিন্ন অ্যাসপেক্ট হচ্ছে দেখব। সো শুরু করেই হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে শিফট এ প্রেস করে কার্ভে আসবেন। কার্ভ থেকে, আচ্ছা একটু বেশি উপরে হয়ে গেছে, কার্ভ থেকে
পাথ, কার্ভ থেকে পাথে আসি। দেখেন যে একেবারে একটা স্ট্রেট লাইন আসছে, জাস্ট একটা স্ট্রেট লাইন আসছে, আর কিছুই আসেনি। এটা হচ্ছে এক্সপ্রেস করে ডিলিট করে দেন। তারপরে হচ্ছে এখন আর কি বিভিন্ন রকম কার্ভ দেখতেছি, কার্ভ দেখতে কেমন বা কার্ভ হচ্ছে কিভাবে অ্যাড হচ্ছে। তো বেজিয়ে কার্ভ নেই, বেজিয়ে কার্ভ নিয়ে দেখেন যে একটা কার্ভেচার আসছে, খুবই ছোট একটা কার্ভেচার আসছে, এই যে কার্ভেচার। তারপরে যদি আমি হচ্ছে সার্কেল নেই, দেখেন একটা সার্কেল আসছে, কিন্তু এই সার্কেল, বেজি সার্কেল আর হচ্ছে আমার মেশ সার্কেল যেটা আছে, এই দুইটা সার্কেল কিন্তু হচ্ছে ভিন্ন। বেজিয়ে সার্কেল আর মেশ সার্কেল দুইটা ভিন্ন। মেশ সার্কেলে যদি আমি এডিট মোডে যাই তাহলে দেখেন আমরা বেশ কিছু ভার্টিসিস পাবো। হ্যাঁ, ভার্টিসিস পাবো যেগুলো হচ্ছে ফিক্সড হয়ে গেছে, এগুলোকে আমরা হচ্ছে চেঞ্জ করলে হচ্ছে পুরা একেবারেই ডিফারেন্ট একটা শেপ তৈরি হবে, এবং হচ্ছে এই এডিটটা লিনিয়ারলি হচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে কার্ভ অংশে যাই, কার্ভ সার্কেলে, বেজিয়ার সার্কেলের যদি হচ্ছে এডিট মোডে যাই, তখন দেখেন যে এটা হচ্ছে একটা পাথ আকারে আসছে, ঠিক আছে, এটা পাথ আকারে আসে। এটা ওই ভার্টিসিস যেভাবে হচ্ছে উপরেরটাতে আসতেছিল, মেশ সার্কেলে আসতেছিল ভার্টিসিস, তো এখানে ভার্টিসিস সেভাবে আসে না, এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্ট আকারে আসে। এই পয়েন্ট গুলাকে চেঞ্জ করলে হচ্ছে ডিফারেন্ট টাইপের রেজাল্ট হবে। এখানে কোনো নেই, এখানে কিন্তু কোনো ভার্টিসিস এখনো ক্রিয়েট হয়নি, বা ভার্টিসিস হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এরকম একটা সিচুয়েশন। এখানে মাত্র 4টা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিত্তিতে আমরা বিভিন্ন রকম এডিট করতে পারি, এবং একটা কার্ভ, কার্ভেচার বা একটা কার্ভ পাথ তৈরি করতে পারি। এই কার্ভ পাথ থেকে পরবর্তীতে আমরা হচ্ছে এই মেশে কনভার্ট করতে পারি, যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা মেশে কনভার্ট করতে পারি, আর না হলে এই কার্ভই রেখে দিতে পারি। তো কার্ভের এই কার্ভ গুলো হচ্ছে বিভিন্ন আছে, কাজ আমরা দেখব। সো এগুলোকে আমি ডিলিট করে দিই। প্রথমে যে জিনিসটা আমি হচ্ছে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কার্ভ ব্যবহার করে, মানে আমরা তো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, স্ট্রেট লাইনের বদলে অন্য কোনো শেপ বা অন্য কোনো ইসে দেখতে পারবো কিনা, অন্য কোনো অ্যাপিয়ারেন্স আনতে পারবো কিনা সেটা দেখি। তো কার্ভ হচ্ছে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিস প্যানেলে আসবেন। প্রপার্টিস প্যানেলে আসলে একটু নিচের দিকে হচ্ছে দেখবেন অবজেক্ট ডাটা প্রপার্টিস, সেটা হচ্ছে একটা কার্ভের ছবি দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আছে। বেশ কিছু অপশনের ভিতরে কার্ভ হচ্ছে দুই রকম হয়, 2D আর 3D। তো আমরা হচ্ছে যদি জিওমেট্রিতে যাই, জিওমেট্রিতে গিয়ে হচ্ছে এখানে কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারি, যেমন এক্সট্রুড চেঞ্জ করতে পারি। দেখেন এক্সট্রুড হচ্ছে, আমি যদি এক্সট্রুড ভ্যালু চেঞ্জ করি তাহলে হচ্ছে এটা একটু থিকনেস বাড়তেছে। অফসেট ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে এটা হচ্ছে আমার যে অরিজিন পয়েন্ট ছিল, অরিজিন পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে আমরা হচ্ছে কিছু শেপ এন্ড সাইজ চেঞ্জ করতে পারি। এই তো আচ্ছা, 0 আমি হচ্ছে আবার 0 0-তে ফেরত নিয়ে আসলাম। এভাবে হচ্ছে আমরা কিছুটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা হচ্ছে আরেকটা শেপের ভিত্তিতে কার্ভের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারি। আরেকটা শেপ কোথায়, আরেকটা কার্ভ নিতে হবে আমাদেরকে। আমি এখানে নার্ভ পাথ নিছি, এটা আমি যে কার্ভটা নিয়ে এখন কাজ করতেছি সেটার নাম হচ্ছে নার্ভ পাথ। এখন আরেকটা কার্ভ নিব আমি, সেটা হচ্ছে যে বেজিয়াই সার্কেল। হ্যাঁ, বেজিয়াই সার্কেলটা আমি নিব, এটাকে নিয়ে একটু উপরের দিকে নিয়ে এটা এটা হচ্ছে আমি সাইজটা একটু ছোট করে দিই।
তারপরে আবারও হচ্ছে আমার এই নার্ভ পাথটা সিলেক্ট করি, বেজিয়ার সার্কেলটা যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। তারপরে এই যে জিওমেট্রি অপশনটা আছে যেখান থেকে আমরা এক্সট্রুড সরি, যেখান থেকে হচ্ছে আমরা এক্সট্রুড করতেছিলাম, এই অপশনের ঠিক নিচেই দেখেন যে একটা আছে ব্যাভেল অংশ আছে। হ্যাঁ, ব্যাভেলে এখানে আছে তিনটা অপশন, রাউন্ড, অবজেক্ট, প্রোফাইল। রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এক ধর রাউন্ডে ক্লিক করলে এই জিনিসটা গোল হচ্ছে। হ্যাঁ, আর রেজলিউশন মানে বোঝায় হচ্ছে কতগুলা পার্ট থাকবে, রেজলিউশন 4 আছে। যদি আমি রেজলিউশনটা বাড়ায় দিই তাহলে খুবই স্মুথ হবে জিনিসটা, ঠিক আছে। সো আমি হচ্ছে আপাতত এটা নিয়ে কাজ, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা বেভেল অপশন আছে হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখানে যদি অবজেক্টে ক্লিক করি তাহলে দেখেন অবজেক্টটা হচ্ছে এখানে ইয়ে করা আছে, কোনো অবজেক্ট সিলেক্ট করা নাই। এখানে অবজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা বেজিয়েই সার্কেল অংশ পাবো। বেজিয়ে সার্কেলে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে যে সার্কেলটা আমরা নিছিলাম সেই সার্কেল অনুসারে আমার এই পাথটা, নার্ভ পাথ যেটা ছিল আমার, সেই নার্ভ পাথটা চেঞ্জ হয়েছে। এখন রাউন্ড অপশনে গেলেও তো হচ্ছে আমার একটা পাইপের মতো অ্যাপিয়ারেন্স আসতেছিল। আবার অবজেক্ট ক্লিক করে বেজিয়ার সার্কেল দিলাম, সেখানেও একটা পাইপের মতোই হচ্ছে ক্রিয়েট হয়েছে। তাহলে আমার লাভটা হলো কি, বা ডিফারেন্সটা কোথায়? সেটা হচ্ছে যে এখানে আমরা শুধুমাত্র এই আহ, যদি ডেপথ বাড়াই, শুধুমাত্র পাইপের অ্যাপিয়ারেন্সটাই আনতে পারবো, অন্য তেমন কোনো এডিট করতে পারবো না। কিন্তু এখানে কিছু এডিট করতে পারবো আমরা। যেমন আমি দেখাই আপনাদেরকে, আমি যদি এখন এই বেজিয়ার কার্ভটাকে হচ্ছে কিছুটা এডিট করি, তাহলে দেখেন যে আমার যে এটা ছিল কি বলে, দেখেন একদম গোল আছে। যখন বেজিয়ার সার্কেলটা একেবারেই সার্কেল তখন হচ্ছে আমার পাইপের মতো একটা দেখা যাচ্ছে। আর বেজিয়ার সার্কেলটা যদি আমি চেঞ্জ করি, বেজিয়ার সার্কেলের অ্যাপিয়ারেন্স যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার এই পাইপের মতো যে শেপটা আছে সেই শেপটাও চেঞ্জ হবে। এই জন্য হচ্ছে বেজিয়ার সার্কেল দিয়েও হচ্ছে অনেক সময় করা হয় যখন হচ্ছে আমরা এক্সাক্ট জানি না যে কেমন টাইপের পাইপলাইন তৈরি করব বা কেমন শেপের হচ্ছে আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করব, কনসেপ্ট ডিজাইন করতেছি। যখন হচ্ছে কনসেপ্টটা ডিজাইন করা হয় তখন হচ্ছে এরকম কিছু কার্ভ নিয়ে কাজ করা হয়, যাতে করে বারবার একটু মানে এডিট করাটা বা হচ্ছে বিভিন্ন ভিজুয়ালাইজ করার বিষয়টা হচ্ছে আমার হ্যান্ডি হয়। বিভিন্ন রকম আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারবেন। ইটস অল আপ টু ইউ। Yeah, you can do a lot of things. আপনারা হচ্ছে এই পর্যন্ত একটু আসেন যে কার্ভ আগে হচ্ছে অ্যাড করেন, একটা নার্ভ পাথ অ্যাড করেন, আর একটা বেজিয়ে সার্কেল অ্যাড করেন। তারপরে নার্ভ পাথে হচ্ছে বেজিয়ে সার্কেলটা হচ্ছে ব্যাভেল হিসেবে, নার্ভ পাথের ব্যাভেল হিসেবে বেজিয়ে সার্কেলটাকে ব্যবহার করেন। সার্কেলটা ব্যবহার করে পাইপের মতো শেপ নিয়ে আসেন। এই পর্যন্ত আপনারা একটু করেন, 5 মিনিট সময় নেন, আপনারা কাজটা করেন।
ওকে, তাহলে হচ্ছে আবার ফেরত আসি। আশা করি আপনারা কয়েকজন করতেছেন। আমি এখন হচ্ছে আহ কার পাথের না, সরি, কার্ভের এখন আর একটা কাজ হচ্ছে দেখবো। সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আবারও নেই, পাথ নেই একটা, নার্ভ পাথ। এটাকে একটু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি একটু লম্বা করি। লম্বা করে তারপরে হচ্ছে আর একটা বেজিয়ে সার্কেল নেই। বেজিয়ে সার্কেল নিয়ে উপরে উঠাই, একটু সাইজ ছোট করি। প্রিভিয়াসলি যে কাজটা করছিলাম সেটাই হচ্ছে আবার করতেছি। তারপর হচ্ছে নার্ভ পাথকে সিলেক্ট করে ব্যাবেল অপশনে আসি, জিওমেট্রি অপশন থেকে ব্যাবেল অংশে আসি। ব্যাবেল হচ্ছে আমি করব অবজেক্ট। অবজেক্ট করে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে যাব বেজিয়ে সার্কেল। বেজিয়ে সার্কেল গেলাম। এবার আমরা একটু আগে দেখলাম যে বেজিয়ে সার্কেলে কিছু চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের এই নার্ভ পাথে হচ্ছে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করছি। এখন আমরা ডাইরেক্টলি হচ্ছে নার্ভ পাথের উপরেই কিছু এডিট করব, যাতে করে এর অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়। কিভাবে এডিট করব? নার্ভ পাথটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা ট্যাব বাটন ক্লিক করে এডিট এডিট মোডে চলে যাই। ট্যাব বাটন ক্লিক করে এডিট মোডে চলে আসলাম। এখন যে কোন এখানে দেখেন চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট আছে, 1 2 3 4 5। মিডল পয়েন্টটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে অল্ট এস, অল্ট এস প্রেস করি। প্রেস করে আমরা হচ্ছে বাইরের দিকে টানা শুরু করি। দেখেন এটা হচ্ছে একটু মোটা হয়ে গেছে। অল্ট এস প্রেস করে আমরা হচ্ছে এর চেঞ্জ করতে পারবো, উইডথ বা অ্যাপিয়ারেন্স আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো অল্ট এস প্রেস করে। সো অল্ট এস প্রেস করে হচ্ছে আপনি আপনার ডিজায়ার্ড অ্যাপিয়ারেন্স আনতে পারবেন। আপনি যদি একটা ফুলদানি মতো হচ্ছে একটা শেপ তৈরি করতে চান, সেটা হচ্ছে খুব ইজিলি পারবেন কার্ভ দিয়ে। করলাম, আমি আসলে ফুলদানি বানানোর চেষ্টা করতেছি না যদিও। আচ্ছা, করি, বানাই, কি যায় আসে। ওকে, ইট ডাজন্ট লুক ব্যাড। তো যেটা হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে অল্ট এস প্রেস করবেন। অল্ট এস, তাহলে হচ্ছে এইরকম চেঞ্জ করতে পারেন। শুধু এস প্রেস করলে এই চেঞ্জগুলো আপনারা দেখতে পারবেন না। শুধু অল্ট প্রেস করলেও দেখতে পারবেন না, অল্ট এস প্রেস করতে হবে, তাহলে হচ্ছে দেখতে পারবেন। তাহলে হচ্ছে এই রকম চেঞ্জটা হচ্ছে হবে। আর y-90, it's somewhat a vast, so better appearance I change. I'm sure you guys can create better vase than me, কিন্তু আমি এই মুহূর্তে ভাসটাই পারতেছি না ঠিক মতো। ওকে, নাও ইজ গুড। এভাবে হচ্ছে আপনি খুব ইজিলি করা পসিবল। কার্ভ ইউজ করে খুব ইজিলি কোনো একটা শেপ হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন বা কনসেপ্ট ডিজাইন করতে পারবেন। কনসেপ্ট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই মডিফায়ার এবং কার্ভ অনেক বেশি ব্যবহার করি। তাতে কোনো ইফেক্ট, কোনো ইফেক্টই হচ্ছে পার্মানেন্ট হয় না। আমরা হচ্ছে যাতে চেঞ্জ করতে পারি। যখন হচ্ছে গেমের জন্য কাজ করবেন বা অ্যানিমেশন মুভির জন্য কাজ করবেন, তখন শেপ অ্যান্ড সাইজ, অ্যাপিয়ারেন্স এগুলা বারবার আপনাদেরকে চেঞ্জ করতে হবে। বারবার হচ্ছে সেগুলাকে বাড়াইতে হবে, কমাইতে হবে বা শেপ চেঞ্জ করতে হবে। সো তখন হচ্ছে এই জিনিসগুলা বেশ হ্যান্ডি, কার্ভ ব্যবহার করাটা বেশ হ্যান্ডি।
ওকে, হ্যাঁ আমি ওটাই মাত্রই বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে পাঁচটা হচ্ছে ব্যবহার পাইছি, পাঁচ পাঁচটা পয়েন্ট পাইছি আর কি। একটা পয়েন্ট নিচে নেমে গেছে, আমার একটু উপর উঠাই। এখন আপনি যদি হচ্ছে চান যে আহ, আপনার যদি দরকার হয় যে আমি হচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝে আর একটা পয়েন্ট আনবো, তাহলে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন, সাবডিভাইড একটা অপশন আসবে, ইউ সাবডিভাইড করবেন, তাহলে হচ্ছে এই দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট সিলেক্ট করছেন সেই দুইটা পয়েন্টের মাঝে আর একটা পয়েন্ট আসছে, এবং আমার পুরা জিনিস পুরা মডেলটাকে হচ্ছে উইয়ার্ড একটা শেপ এনে ফেলছে। এগুলাকে আবার হচ্ছে একটু চেঞ্জ করা লাগবে। লুকস গুড, লুকস গুড। এক্সপেকটেশন থেকে বেটার হয়েছে আমার। আই ডিডন্ট এক্সপেক্ট এত সুন্দর হবে। অল্ট এস, বাহ, সুন্দর হয়েছে। এভাবে হচ্ছে আপনারা ক্লিক করবেন। সো এভাবে হচ্ছে আমরা আমাদের কার্ভ ব্যবহার করে বিভিন্ন শেপ এন্ড সাইজে আমরা নিয়ে আসতে পারি। তবে কার্ভের আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, যেটা হচ্ছে পরবর্তীতে যদি আমরা দেখা পসিবল হয় তখন দেখবো। আজকের ক্লাসে আমরা আর দেখবো না। যারা হচ্ছে রোবোটিক্স ডিজাইন বা হার্ড সারফেস মডেলিং এর কাজ করবেন, একটা বিষয় আছে দেখবেন যে বিভিন্ন ওয়্যারিং, ওয়্যার যে ব্যবহার করা হয় বিভিন্ন ইসে, কি বলে, বিভিন্ন মডেলে কোন ট্রান্সফরমার্স বা হচ্ছে এই টাইপের রোবট গুলাতে প্রচুর ওয়্যার দেখানো হয়। বা আপনি হয়তো কোনো একটা নেটওয়ার্ক, একটা হচ্ছে সার্কিট বোর্ড ডিজাইন করবেন, তখন হচ্ছে কার্ভ গুলা খুবই হ্যান্ডি হয়। আপনি যখন ওয়্যার বা হচ্ছে কোনো পাইপলাইন ক্রিয়েট করবেন, তখন কার্ভ গুলা ব্যবহার করলে খুব সহজেই হচ্ছে আপনি দিক চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে সেগুলোর শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ করতে পারবেন। বাট যদি সিলিন্ডার নিয়ে কাজ করে, পাইপ ডিজাইন করার জন্য যদি সিলিন্ডার নিয়ে কাজ করেন, তাহলে বেশ কষ্ট হয়ে যাবে জিনিসটা। কারণ সিলিন্ডার হচ্ছে এডিট করা, কার্ভ এডিট করা থেকে কঠিন। আর যাই হোক, এটা হচ্ছে একেবারে সত্য কথা। শুলেস, ইয়েস, ইউ ক্যান অলসো ক্রিয়েট শুলেস। মানে দড়ি টাইপের কোনো কিছু যদি তৈরি করতে যান, ইটস বেটার টু ইউজ কার্ভ। এটা হচ্ছে কথা, দড়ি বা ওয়্যার টাইপের কোনো কিছু তৈরি করতে গেলে। ওকে, আপনারা এই ভাস পর্যন্ত আসেন, একটু দেখি। মানে ভাস দেখি না, মানে ভাস পর্যন্ত আসেন। তারপরে হচ্ছে আমরা আহ, এই কার্ভ ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন করা যেতে পারে সেটা দেখব। আপনারা কিছুক্ষণ এই জিনিস, মানে আপনারা কিছুক্ষণ সময় নেন, 3-4 মিনিট, আমরা আবার ফেরত আসবো।
ওকে, আবার তাহলে হচ্ছে আমরা ফেরত আসি। আমরা আমাদের যে কার্ভ গুলা ছিল, দুটা কার্ভ ডিলিট করে দেই। তো আমরা আমাদের ইন্টারফেসে ফেরত আসি। ইন্টারফেসে আসার পরে আবারও হচ্ছে আমরা নার্ভ পাথ অ্যাড করি। নার্ভ পাথ নিয়ে আসলে আমি নিজে হচ্ছে অনেক বেশি কাজ করি, এই জন্য নার্ভ পাথ হচ্ছে বারবার দেখাচ্ছি। নার্ভ পাথ অ্যাড করি। নার্ভ পাথকে একটু সাইজে বড় করি, এক্স এক্সিস বরাবর। ওকে, এখন হচ্ছে আমরা একটা কিউব নিই। নার্ভ পাথ অ্যাড করে আমরা একটা কিউব নিই। কিউবটাকে এক্স এক্সিস বরাবর একটু সরাই নিয়ে আসি। ঠিক আছে, এখন আমাদের উদ্দেশ্য হবে হচ্ছে যে আমাদের এই যে কিউবটা আছে, কিউবটাকে আমরা হচ্ছে এই পাথ বরাবর হচ্ছে কি করব, নিয়ে যাব। আমাদের এই পাথ বরাবর আমরা নিয়ে যাব। সো যাতে একটা অ্যানিমেশন ক্রিয়েট হতে পারে, এই জন্য এই পাথ বরাবর নিয়ে যাব আমরা। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, প্রথমে কিউবটাকে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে পাথটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল পি। সিলেক্ট করবেন কন্ট্রোল পি। কন্ট্রোল পি ব্যবহার করলে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। অপশনের ভিতরে ফলো পাথ যে অপশনটা আছে, ফলো পাথ, এই অপশনটাতে ক্লিক করেন। অপশনটাতে ক্লিক করলেন। এখন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আপনাদের স্ক্রিনে হয়তো দেখা যেতে পারে যে এই, আচ্ছা এটা উঠাইলে হয়তো দেখা যাবে। এই যে দেখেন যে আমাদের যে কার্ভটা ছিল, আমাদের কার্ভ এবং আমাদের কিউবের মাঝখানে একটা কানেকশন তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের কার্ভ এবং আমাদের কিউবের মাঝখানে একটা কানেকশন তৈরি হয়েছে। এই কানেকশনটাই আমাদের হচ্ছে দরকার। এখন এই কানেকশনটাই হচ্ছে আমার কিউবটাকে এই পাথ বরাবর নিয়ে যাবে। আমি হচ্ছে যদি এখন অ্যানিমেশন প্লে করি, অ্যানিমেশন প্লে করার আগে অ্যানিমেশন সাইজটা একটু ছোট করি, 150 ফ্রেম নিয়ে আসি। অ্যানিমেশন প্লে করি, তাহলে দেখেন আমার কিউবটা এই পাথ বরাবর চলতেছে। ইটস গোয়িং ইন দ্য ডাইরেকশন অফ দ্যাট পাথ। ঠিক আছে, পাথ অ্যানিমেশন। সরি, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছিলাম, আসলে সমস্যা না। সেটা হচ্ছে যে প্রথমে যে কাজটা করছিলাম যে কিউবটাকে সিলেক্ট করবেন প্রথমে। আমি আবার বলি, সবগুলো হচ্ছে এই আহ, এটা হচ্ছে আমি করি ক্লিয়ার প্যারেন্ট। প্রথম হচ্ছে কিউবটাকে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে পাথটাকে সিলেক্ট করবেন। প্রথমে কিউবটাকে সিলেক্ট করবেন, তারপরে পাথটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিলে দেখেন যে কয়েকটা অপশন আসছে। এই অপশনগুলোর মাঝখানে ফলো পাথ অপশনটাকে ক্লিক করবেন। ফলো পাথ অপশনটাতে ক্লিক করলে হচ্ছে আহ, তখন একটা কানেকশন তৈরি হবে। এই কানেকশনই মিন করবে যে আমাদের এই কিউবটা এই পাথ বরাবর চলবে। তারপর আমরা সবকিছু ডিসিলেক্ট করে আমাদের অ্যানিমেশনটা প্লে করি। অ্যানিমেশনটা প্লে করলে দেখেন যে আমাদের কিউবটা হচ্ছে আমাদের পাথ বরাবর চলতেছে। আমাদের কিউবটা আমাদের পাথ বরাবর মুভ করতেছে। আচ্ছা, ইন্ট দেই নি, ইন্টটা দিয়েছি। This is how it's done. পাথ অ্যানিমেশনের এখানে কিছু হচ্ছে সেটিংস আছে। এখানে একটা আছে ফলো, একটা আছে ক্ল্যাম্প। ফলো দিলে হচ্ছে ফলো হবে, ক্ল্যাম্প দিলে আসলে কি হয় আমি জানি না। ক্ল্যাম্প দ্য কার্ভ পাথ চিলড্রেন সো দ্যাট দে ক্যান ট্রাভেল পাস্ট দ্য স্টার্টার। আচ্ছা,
ক্ল্যাম্প দিলে হচ্ছে আমাদের যে এটা আছে কার্ভের যে শেপটা আছে, সরি, কার্ভের এই লেন্থ বরাবর গিয়ে থেমে যাবে, এর বেশি আর যাবে না। ক্ল্যাম্প যদি ক্লিক করা থাকে তাহলে হচ্ছে আমাদের এই কার্ভের যে লেন্থ আছে সেই লেন্থ বরাবর যাবে এবং লেন্থের পর একটা সময় থেমে যাবে। আমি হচ্ছে একটু দূর থেকে শুরু করছিলাম, তাই একটু এখন এক্সাক্ট শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই থেমে গেছে। এটা হচ্ছে মনে করেন যে কার্ভ পাথ বা হচ্ছে পাথ ফলো অ্যানিমেশন। এখন আমরা তো স্ট্রেট লাইনে যাচ্ছিলাম, স্ট্রেট লাইনে না গিয়ে এখন আমি যদি চাই হচ্ছে কার্ভ লাইনে যাবে, তাহলে যাওয়ার ওই কার্ভ গঠন করার আগে হচ্ছে আমাদেরকে এই যে যে কানেকশনটা করছিলাম এই কানেকশনটা আগে ভাঙতে হবে। এটা হচ্ছে অল্ট পি ক্লিক করতে হবে। এই দুইটা সিলেক্ট করা অবস্থায় আমাদের কিউব এবং আমাদের পাথ সিলেক্ট থাকা অবস্থায় অল্ট পি ক্লিক করবেন, তারপরে ক্লিয়ার প্যারেন্ট দিয়ে হচ্ছে ক্লিয়ার করলেন। ক্লিয়ার করার পরে হচ্ছে আপনি এডিট করবেন। এই কানেকশনটা ক্লিয়ার না করে এডিট করবেন না, তখন খুবই বাজে বাজে কিছু রেজাল্ট আসবে। আবার হচ্ছে এই 5টা পয়েন্ট আছে আমাদের, মিডল পয়েন্টটাকে আমি নিলাম, মিডল পয়েন্টটাকে হচ্ছে আমি জেড অ্যাক্সিস বরাবর উপরের দিকে নিয়ে গেলাম। এখন দেখেন উপরের দিকে নিয়ে গেলাম, আর হচ্ছে আমার এই দুই কর্নারে হচ্ছে একটু টেনে লম্বা করলাম। এখন দেখেন আমার কার্ভটা আগে ছিল একদম স্ট্রেট লাইন, এখন এক্সাক্ট স্ট্রেট লাইন না হয়ে একটু বাঁকানো হয়েছে। এখন দেখি এই বাঁকানো পথে হচ্ছে আমার কিউবটা কিভাবে চলে। অ্যানিমেশন গঠন করার আগে বা হচ্ছে এই কানেকশন গঠন করার আগে হচ্ছে কন্ট্রোল এ প্রেস করে অল ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে নেবেন, তাতে সুবিধা হয়। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কিউব, সিলেক্ট করলাম, তারপরে নার্ভ পাথকে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল পি ফলো পাথ, কন্ট্রোল পি প্রেস করে ফলো পাথ দিলাম, কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যানিমেশনটা প্লে করি, দেখি কি হয়, কি রেজাল্ট আসে। দেখেন আমাদের কিউবটা এখন কার্ভ পাথে যাচ্ছে। ওয়েট, এখানে একটু চেঞ্জ করে দেবো। This is how curve path animation works. খুবই সিম্পল এবং কিন্তু খুবই ইফেক্টিভ, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি যদি হচ্ছে কোনো ফর ডেমনস্ট্রেশন পারপাস হচ্ছে কোনো ট্রেনের ভিডিও করতে যান বা হচ্ছে কোনো এরোপ্লেনের ভিডিও করতে যান, খুবই ছোট অ্যানিমেশন, কয়েক সেকেন্ডের অ্যানিমেশন, তাহলে হচ্ছে এই ফলো পাথ ব্যবহার করতে পারেন। ফলো পাথ ব্যবহার করে আমি নিজে হচ্ছে খুবই ছোট ছোট কিছু অ্যানিমেশন তৈরি করছি। হ্যালো, ইয়েস। আচ্ছা আমার হচ্ছে ওই যে আমি যখন নার্ভ কার্ভটা ডিফর্ম করছি সেই সাথে হচ্ছে আমার কিউবটাও ডিফর্ম হয়ে যাচ্ছে, ওটা কিভাবে বন্ধ করবো? ওই যে নার্ভ পাথ হচ্ছে করার আগে, এডিট করার আগে হচ্ছে করেন, দুটাকেই সিলেক্ট করে অল্ট পি প্রেস করে ক্লিয়ার করে দেন। আগে কানেকশনটা কেটে দিতে হবে, না হলে হচ্ছে চেঞ্জ হইতেই থাকবে। দুটাকেই সিলেক্ট থ্যাংক থাকা ইউ। অবস্থায় অল্ট পি ক্লিক করবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার প্যারেন্ট আছে, ক্লিয়ার প্যারেন্টকে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি চেঞ্জ করবেন না। আমারটা উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা, উল্টা দিকে যাওয়ারও কিছু কারণ আছে, সমস্যা নেই, আমরা দেখব। এই পর্যন্ত হচ্ছে আপনারা একটু ট্রাই করেন। অনেকের হচ্ছে দিক উল্টা হয়ে যাচ্ছে বা হচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার আহ, কার উল্টা ছিল, ভিউ পোর্ট উল্টা ছিল। আচ্ছা, যাকে
একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু নার্ভ পাথে কোনো করতে পারি না, দিক নির্দেশনা দিতে পারি না যে ঠিক কত কোন দিকে যাও বা হচ্ছে কি। এটারও সলিউশন আছে। আপনারা হচ্ছে এটা কাজ করেন আগে, তারপর আমি সলিউশনটা বলে দিচ্ছি। হ্যালো হ্যালো ভাই, হ্যালো। হ্যালো। হ্যাঁ জি ভাই, আমি একটু স্ক্রিনে শেয়ার করতে পারবো? এই মুহূর্তে না, দুঃখিত। আচ্ছা, আমার এই যে মানে আমি একটা মাঙ্কি নিছি, ওই মাঙ্কিটার একটু আর কি, মাঙ্কিটার একটু অ্যানিমেশন করছি আর কি, রোটেশন দিছি, তারপরে প্লে করলে ওই পাতের একটু দূরে থেকে মাঙ্কিটা এসে পাতে এসে আটকে যায়। পাথে ঠিক কত দূরে নিছেন? পাত আমি দূরে নিই নি, মানে পাথের থেকে মানে যে যতটুকু পাতের সাইজ হুম। ঠিক ততটুকু দূরে থেকে আইসা পাতের উপরে সে আটকে যায়। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে একটু পরে দেখি। ওকে। আর যদি পসিবল হয় আপনি হচ্ছে আপনার মাংকি হেডটাকে একেবারেই পাথের সাথে লাগায়া তারপরে হচ্ছে প্যারেন্ট করেন। আমি দেখেন একেবারে আমার জিরো ফ্রেমে দেখেন, আমার ঘুরে গেল, জিরো ফ্রেমে আমার কিউবটা কিন্তু আমার কার্ভটাকে টাচ করে আছে, ঠিক আছে, একেবারেই টাচ করে আছে। এই কাজটা যদি করা পসিবল হয় করেন তাহলে সুবিধা হয়, কারণ আমি আবার ব্লেন্ডার আমি হচ্ছে আবার মাঙ্কিটার একটু মানে কি রোটেশন করছি আর কি, মানে অ্যানিমেশনই রোটেশন হইব আর কি, ওয়াই অ্যাক্সিসে ঘুরেছি। আচ্ছা বলুক, সমস্যা নেই। আসমা আপু আছেন? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ফেরত আসি। আপনারা অনেকেই ট্রাই করতেছেন, এটা ভালো, সমস্যা নেই। এখন হচ্ছে দেখেন নার্ভ পাথটা, আমি হচ্ছে অল্ট পি প্রেস করে আমার প্যারেন্ট ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, প্যারেন্ট ক্লিয়ার করে দিয়ে আমি নার্ভ পাথটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর হচ্ছে বেজিয়াই কার্ভ ইউজ করব। বেজিয়াই কার্ভ, বেজিয়ে কার্ভ অনেক ছোট, এটা একটু সাইজ বড় করি আমি, এক্স অ্যাক্সিস বরাবর এটা একটু সাইজ বড় করলাম। ওই ওয়াই অ্যাক্সিস বরাবর একটু করি, একেবারে দেখা যাচ্ছে না। ওকে, গুড। এখন দেখেন এটাকে 90 ডিগ্রি ঘুরাই। ওকে, এখন বেজি সার্কেলটাতে হচ্ছে
আচ্ছা, যাকে পুরাতন ভার্সনে একটাই ছিল, অপশন ছিল, কিন্তু নতুন ভার্সনটাতে কেন যেন আমি দেখতে পাচ্ছি না। মানে ডাইরেকশন চেঞ্জ করার, বাট ম্যানুয়ালি ডাইরেকশন হচ্ছে দেখার একটা অপশন ছিল। সাবডিভাইড অপশনটা দেখা যাচ্ছে না কেন? আমি একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আশরাফুল ভাই। সো আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু ফিল আপ করবেন। টুডে ইজ আওয়ার লাস্ট ক্লাস, সো ভেরি ইম্পর্টেন্ট আপনি অ্যাটেন্ডেন্সটা এই 5 দিনে কয়দিন থাকলো সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন। সো মেক শিওর ইউ টেক দ্য অ্যাটেন্ডেন্স, লাইক ইউ ফিল আপ দ্য অ্যাটেন্ডেন্স ফর্ম। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আসমাপু। যে ডাইরেকশন চেঞ্জ করার অপশনটা দেখা যাচ্ছিলাম, আমি দুঃখিত দেখাতে পারতেছি না। মানে প্রিভিয়াস ভার্সনে একরকম দেখাতো, নতুন ভার্সনে আসলে কিভাবে দেখাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না সেই অপশনটা। হয়তো তারা ওরা হচ্ছে অ্যাপিয়ারেন্স কিছুটা চেঞ্জ করে ফেলছে কার্ভে। অ্যাকচুয়ালি করছে, আগে কার্ভ এরকম দেখা যেত না, আগের ভার্সন গুলোতে অন্যরকম অ্যাপিয়ারেন্স ছিল কার্ভের। আচ্ছা, আপনাদের জন্য হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স শিটটা দেখে নিন, ওখানে আপনারা সব অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে নিন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে গতকাল যে ফোর্স ফিল্ড ব্যবহার করছিলাম, আমি ফোর্স ফিল্ড ব্যবহার করার পরে বেশ কয়েকজন আমাকে হচ্ছে জিজ্ঞাসা করছে পরে যে ই করা যায় কিনা, মানে ফোর্স ফিল্ড গুলাকে অ্যানিমেশন করা যায় কিনা, বা সবসময় কি ম্যানুয়ালি আমাদেরকে চেঞ্জ করতে হবে কিনা, সেটা আমি হচ্ছে আপনার একটা ই করি। যাকে আমার হচ্ছে আহ গতকাল যে এটা দেখাইছিলাম, এখানে দেখেন আমি হচ্ছে যে সিনটা তৈরি করছি, সেখানে অনেক কিছু আছে, মানে অনেক আছে, কিন্তু যেহেতু ডেমনস্ট্রেশন পারপাসে আমি হচ্ছে এগুলাকে কমায় আনি। 5,000 দেওয়া আছে, তো আমি হচ্ছে 2,500 দিই, দেখি কতদূর কি হয়। 2,500, 2,000 দিই। হুম, যথেষ্ট। কারণ 5,000 দিলে আমার হচ্ছে ভিউপোর্টই ল্যাগ করতেছিল, সো ভিউপোর্ট আসলে ল্যাগ চাচ্ছি না আমি। এখন দেখেন আমার এই সিনে একটা ই আছে, আচ্ছা দেখেন আহ এই ওই যে গাছের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি নার্ভ পাথ। আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে হচ্ছে এইরকম একটা শেপ নিয়ে আসা পসিবল। দেখেন যে এখানে হচ্ছে যে আমার কয়েকটা ই আছে, পয়েন্ট আছে, এই কয়েকটা পয়েন্টকে আমি হচ্ছে অল্ট এস প্রেস করে করে হচ্ছে এই শেপটা নিয়ে আসছি। ঠিক আছে, শেপটা আনার পরে এই শেপটাই হচ্ছে আমি জেনারেট করছি আমার এই প্লেনের উপরে। তো যেহেতু আমার পাথটা দরকার নেই, আমি হচ্ছে দেখাবো না। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে এটা ছিল,
যে ফোর্স ফিল্ডটা ছিল, দেখেন আমি একটা টার্বুলেন্স ফোর্স ফিল্ড নিছি যাতে হচ্ছে আমার এই পুরো সিনটা একটু নড়াচড়া করে। টার্বুলেন্স সিনটা হচ্ছে এই সিনের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। আমি কাছাকাছি গেলেই হচ্ছে ইন্টারাকশনটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কাছাকাছি গেলেই হচ্ছে নড়াচড়া করতেছে, ঠিক না? কাছাকাছি গেলেই নড়াচড়া করতেছে। তো এই কাজটা তো আমি ম্যানুয়ালি করতেছি হাত দিয়ে। তো সবসময় যে আপনাকে ম্যানুয়ালি করতে হবে তা না, এই কাজটা হচ্ছে আমি অটোমেটেড করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এটার লোকেশন হচ্ছে আমি চেঞ্জ করে দিতে দিতে পারি, যে লোকেশন এবং ফ্রেম এই জিনিস দুটা যদি হচ্ছে আমি সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে সেই অনুসারে হচ্ছে মুভ করবে। আমার দেখি হচ্ছে ওই কাজটা কিভাবে করব। আমার টার্বুলেন্স ফোর্স ফিল্ডটা হচ্ছে এই মুহূর্তে -2.4 ওয়াই এক্সিস বরাবর -2.4 লোকেশনে আছে। এক্স অ্যাক্সিস বরাবর 0, জেড অ্যাক্সিস বরাবর 0.5। আমি চাচ্ছি যে আমার ফোর্স ফিল্ডটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কিছু দূর মুভ করুক, যাতে হচ্ছে আমার এই যে নড়াচড়া করার যে অ্যানিমেশনটা হচ্ছে বা ইফেক্ট করতেছে সেটা ক্রিয়েট হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করুক সেটা চাচ্ছি আমি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একটা আমার ফেভারেবল একটা পজিশনে নিয়ে যাই -2। এবার মানে আমার জাস্ট এটা হচ্ছে আমার ইচ্ছা যে আমি তাকে হচ্ছে সরাই নিয়ে আসবো এই পর্যন্ত। তো এই যে লোকেশনে আমি হচ্ছে লোকেশনের বরাবর আমার মাউসটা রেখে আই প্রেস করব। আই আই প্রেস করব। আই প্রেস করলে দেখেন যে এখানে কালারটা হলুদ হয়ে গেছে এবং একদম টাইম লাইনে দেখেন যে একটা কি পয়েন্ট পড়ছে। এটাকে কি পয়েন্ট বলে? এই কি পয়েন্টটা হচ্ছে মানে টাইম লাইনে এই অংশটার অবস্থান দেখাচ্ছে। আমাদের 0 ফ্রেম থাকা অবস্থায়, 0 ফ্রেমে আসলে রাখা উচিত না। আমার এক নাম্বার এটা, আমার 1 নাম্বার ফ্রেমে হচ্ছে কি ছিল, 1 নাম্বার ফ্রেমে থাকবে 0ই থাকো। 0 নাম্বার ফ্রেমে হচ্ছে আমার -2 ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর -2 তে। আমি চাচ্ছি যে যখন আমার অ্যানিমেশনটা 150 ফ্রেম হবে, যখন আমার অ্যানিমেশনটা 150 ফ্রেম হবে দেখেন, তখন আমি চাচ্ছি যে আমার এই যে টার্বুলেন্স ফোর্স ফিল্ডটা আছে সেটা হচ্ছে -2 পয়েন্ট না -3 পজিশনে চলে যাবে। সরি মাইনাস না, এটা প্লাসের দিকে যেতে হবে। এটা হচ্ছে তাহলে -1 পজিশনে যাবে, ঠিক আছে? বা 0 পজিশনেই দিই, 0 পজিশনে যাবে। -2 থেকে 0 পজিশনে যাবে। এখানে দেখেন দুইটা কালার ক্রিয়েট হয়েছে। যেই ভ্যালুগুলো আমি চেঞ্জ করি নাই সেগুলো হচ্ছে সবুজ কালার আছে, যে ভ্যালুটাকে চেঞ্জ করছে সেটা কমলা কালার হয়ে গেছে। এখন এরকম থাকা অবস্থায় আই প্রেস করবেন, আই। তাহলে এখানে দেখেন আরেকটা কি পয়েন্ট পড়ছে, এই 150 ফ্রেমে আরেকটা কি পয়েন্ট পড়ছে, ঠিক আছে? কি পয়েন্ট পড়ার কারণে এখন দেখেন যে এই আমি কিন্তু এখন আর ফোর্স ফিল্ডটাকে মুভ করতেছি না, ফোর্স ফিল্ডটা একলাই অটোমেটিক মুভ হচ্ছে টাইম লাইন বরাবর। মানে 1 নাম্বার ফ্রেম থেকে 150 ফ্রেম পর্যন্ত ফোর্স ফিল্ডটা মুভ করতেছে এবং একটা অটোমেটিক যে ইফেক্ট, যেটা ইফেক্টটা হচ্ছে আমার পুরো সিনের উপরে পড়তেছে। এখন আমি অ্যানিমেশনটা প্লে করি তাহলে হচ্ছে জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। অ্যানিমেশনটা প্লে করলাম, দেখেন আমাদের ফোর্স ফিল্ডটা নড়াচড়া করতেছে, ফোর্স ফিল্ডটা চলতেছে, আমাদের পুরো সিনটা হচ্ছে নড়াচড়া করতেছে। আচ্ছা 150 ফ্রেম পর্যন্ত থাকুক। আমি আর কি অরিজিনাল অ্যানিমেশন যেটা বানাইছিলাম সেটা নষ্ট করতে যাচ্ছি না, নাহলে আবার আমাকে সেটিংস গুলো চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে যদি আমি অ্যানিমেশন প্লে করি তাহলে দেখেন যে ভ্যালুগুলো একলা একলাই, ফোর্স ফিল্ডটা একলা একলাই চলতেছে এবং আমার পুরো সিনটার উপরে এফেক্ট করতেছে।
এই তো গেল। এটা হচ্ছে গতকাল কিছু কয়েকজনের কাছ থেকে আমি এই কোশ্চেনটা পাইছিলাম যে এরকম করা পসিবল কিনা, বা সবসময় কি ম্যানুয়ালি আমাদেরকে হচ্ছে ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করতে হবে কিনা। না, ফোর্স ফিল্ডকে আপনি অ্যানিমেট করতে পারেন, এবং ফোর্স ফিল্ডকে অ্যানিমেট করার মাধ্যমে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু সিনারি তৈরি করতে পারবেন। ওকে, সো আমার লেকচার হচ্ছে মোটামুটি এখানেই কনক্লুড করতেছি। আপনাদের থেকে আমি হচ্ছে এখন কোশ্চেন অ্যান্সার নিব। পুরো কোর্স সম্বন্ধে, এই 5 দিন সম্বন্ধে আপনাদের কোনো জানার কিছু থাকলে, বা হচ্ছে ব্লেন্ডার সম্বন্ধে কিছু জানার থাকলে, অথবা ব্লেন্ডার সম্বন্ধে আপনাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন তাহলে হচ্ছে ভালো হয় আমাদের সাথে। ওকে, আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। দ্য প্ল্যাটফর্ম ইজ ইয়ার্স। আপনারা এখন হচ্ছে কোশ্চেন করতে পারেন। আর একই সাথে হচ্ছে আপনারা এটা চেক করেন, অ্যাটেন্ডেন্স ফর্মটা চেক করেন। অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট আজকের জন্য। অ্যাটেন্ডেন্স ফর্মটা হচ্ছে আপনারা চেক করেন, কারণ আপনাদেরকে বিভিন্ন জিনিস মেইল করা হবে, অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে আরো কিছু জিনিসপত্র মেইল করে দেওয়া হবে আপনাদের কাছে। গ্রুপে তো জানাবোই, তারপরে আমরা মেইল করে দিব। এনিওয়ান উইথ এনি কোশ্চেন? ভাই অ্যাসাইনমেন্টের জন্য কদিন সময় দেওয়া হবে? 15 থেকে 20 দিন। আগামী কেউ কি এরকম কোনো কোর্স হবে? আগামীতে আহ, মানে আগামী মাসে যেটা প্ল্যান, সেটা হচ্ছে যে গেম ডেভেলপমেন্টের প্ল্যান। আমাকে যতদূর বলা হয়েছে, গেম ডেভেলপমেন্টের একটা বড় প্ল্যান আছে, গতকাল মুনেমো আপনাদেরকে জানাইছিল। জি। তো ব্লেন্ডারের কোর্স হয়তো একটু লেট হবে, কারণ পর পর কোর্স আসলে করা হবে না। আহ, আচ্ছা, আর এখন যারা শেষ করছেন, মানে আগামী যদি আবার 15-20 দিন পরে আবার নেই, তখন আপনার কাছে হয় জিনিসগুলো বোরিং লাগবে অথবা প্রেশার মনে হবে। সো আরো কিছু নতুন আগ্রহী তৈরি হোক, তারপরে আমরা হচ্ছে ফেরত আসবো এরকম প্রজেক্ট নিয়ে। এরকম আর একটা, আচ্ছা ভাই, এই কোর্সের মধ্যে জিওমেট্রি নোটের কথা বলা হয়েছিল না? হ্যাঁ জিওমেট্রি নোটের কথা বলা হয়েছিল, কিন্তু আমার পক্ষে ওটা কমপ্লিট করা পসিবল হয়নি। মানে আমি নিজে কাজ কম করছি। আর যদি আপনাদেরকে এখন শিখাইতে আসতাম, আপনাদের কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ঠিক মতো দিতে পারতাম না। এটা হচ্ছে ফ্যাক্ট। মানে আমার এখানে হচ্ছে একটু গাফলতি বা আগামীতে হইতে সময় পারে হয় নাই। করাতে পারেন না? হ্যাঁ, ততদিনে যদি আমি আবার শিখে ফেলতে পারি তাহলে আমি অবশ্যই শিখাবো। ওকে, সমস্যা নেই, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ, অবশ্যই বলুন। ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাক্সে যখন আমরা কোনো অ্যানিমেশন তৈরি করি বা রেন্ডার দেই, আবার একটু করেন, আপনার প্রথম অংশটা শোনা যায়নি। 3D ম্যাক্সে যদি আচ্ছা, 3D অ্যানিমেশন, ম্যাক্স। তখন দেখা যায় ক্যামেরাটাকে মুভ করানো যায়। মুভ করানোর পরে বিভিন্ন রকম চারদিক থেকে ঘোরানোর পরে আমরা এটাকে MP4 ফরম্যাটে সেভ করতে পারি অ্যাজ এ ভিডিও হিসেবে। But মানে এইখানে কিভাবে করবো এটা? সেম মুভ সেম করানো ওয়েতে। যাবে চারদিক থেকে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। ক্যামেরা তো একটা অবজেক্ট, ক্যামেরাতেও যে যে কি ফ্রেমটা দেখালাম না, জি জি। কি ফ্রেম হচ্ছে ক্যামেরাতে বসাবেন, ক্যামেরাটা মুভ করবে। অথবা হচ্ছে ক্যামেরার উপরে যদি আপনি কোনো সার্কুলার মুভমেন্ট করতে পারেন, দিতে চান, তাহলে হচ্ছে সার্কুলার মুভমেন্ট দিতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমার একটা দেখাই। বিষয়, মানে ম্যাক্সে দাঁড়ান। ভিউপোর্ট একটা জায়গা আছে যেখানে দেখা যায় আমার ক্যামেরাটার ভিতরে কি কি আসতেছে, বাট আমি এখানে তো এটা দেখতে পারতেছি না আসলে আচ্ছা, ক্যামেরার আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে ইসে, মানে ক্যামেরা যদি অ্যাড করা থাকে আপনার ইসে, মানে সিনে কি ক্যামেরা অ্যাড করা আছে? জি না, আমি এগুলো করিনি কখনো, মানে আচ্ছা, জিজ্ঞেস বুঝতে করছি। পারছি। হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়। শিফট এ প্রেস করে হচ্ছে আপনি ক্যামেরা অ্যাড করবেন একটা। আমার অলরেডি একটা ক্যামেরা অ্যাড করা আছে, এই যে আমার ক্যামেরা। এবং আমি যদি হচ্ছে কিবোর্ডে 0 প্রেস করি তাহলে হচ্ছে যে ক্যামেরা ভিউ আসবে। এইটুকু আমি জানি, বাট কথা হচ্ছে যখন আমি ঘোরাচ্ছি তখন আমার ভিউপোর্ট কোথায় থাকতেছে, আমি ক্যামেরাতে কি দেখতেছি, এরকম কি কোনো স্ক্রিন আলাদাভাবে করা যায়? ও মানে র্যান্ডার অংশটা, জি জি। এই যে র্যান্ডার অপশন আছে তো উপরে একটা। এটা তো মেবি আচ্ছা, স্টিল পিকচার হিসেবে সেভ হবে, হ্যাঁ হ্যাঁ, ভিডিও হবে না? ভিডিও হবে। র্যান্ডার অ্যানিমেশন দিলে ভিডিও হবে। আমি তো এখন অ্যানিমেশন ভাইয়া, দিতে পারবো না, তাহলে তো পিছনে সে অনেক আই স্লো থিঙ্ক হয়ে যাবে। লাইভ ভিউ এর কথা বলতেছে, লাইভ প্রিভিউ এর কথা বলতেছে। জি জি, ঠিক লাইভ, আছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি।
আমার পিসি অলরেডি হচ্ছে হাল ছেড়ে দিছে। ওকে, স্মোক অ্যান্ড ফায়ার সিমুলেশন কি দেখানো হচ্ছে? না, স্মোক অ্যান্ড ফায়ার সিমুলেশন আমি দেখাই নাই, আমি হচ্ছে ফ্লুইড সিমুলেশন দেখাইছি। তবে ওই ফ্লুইড সিমুলেশনের ভিতরেই হচ্ছে স্মোক অ্যান্ড ফায়ার সবকিছু আছে। ওখানে যদি আপনারা হচ্ছে বিভিন্ন অপশন চেক করেন, অপশনগুলো এক্সপ্লোর করেন, তাহলে হচ্ছে স্মোক অ্যান্ড ফায়ার পাওয়া যাবে। সবকিছু একই সাথে আছে, ফ্লুইড, স্মোক, ফায়ার সব একসাথে দেওয়া ওখানে। ভাই ওই যে উনি যেটা বললেন ক্যামেরা মুভমেন্টেরটা, ওটা আসলে ওই ভিউ পোর্টে গিয়ে নেভিগেশনে যেতে হয়, নেভিগেশন ওয়াক নেভিগেশন এনেবল করতে হইব। কিছু মানে মুভমেন্ট আছে, ডব্লিউ প্রেস করে, এস প্রেস করে, মানে এই যে জি 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 গেমের যে চারটা অপশন এ এস ডি ডব্লিউ, এগুলা প্রেস জি করে জি করতে জি হয়। অপশনটা মানে একটু দেখা দাও। ক্যামেরা জিরো দিয়ে ক্যামেরা এনেবল করে তারপরে ভিউ যেতে হবে উপরে বাম পাশের দিকে, তারপরে নেভিগেশনে গিয়ে ওয়াক নেভিগেশন এনেবল করতে হবে। অপশনটা আছে, আমার পিসি হাল ছেড়ে দিছে। আমি ওকে আবার হচ্ছে শুরু থেকে, তাহলে আমাকে আবার দেখাতে হবে, দুঃখিত। আমি মানে পরবর্তীতে বুঝতে পারছি আমার কথাটা, যে উনি হচ্ছে ডলি মুভমেন্টটা চাচ্ছিলেন, ডলি বা ওয়াক থ্রু মুভমেন্টটা। জি জি করা যায়, ব্লেন্ডারের কাজ করা যায়। আসলে সব 3D সফটওয়্যারই এই সুযোগটা আপনাকে দেবে, ব্লেন্ডার, 3D X Max, Sigma 4D। Do we need to submit the final project like last time? Yes, আপনাকে ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে হবে অবশ্যই। হ্যাঁ, ফাইনাল প্রজেক্টটা মানে কি নিয়ে থাকবে বা মানে ফাইনাল কয়েকদিন থাকবে প্রজেক্টটা সেটা তো, একটু ফাইনাল প্রজেক্টটা এখনো হচ্ছে মানে ডিসাইড করিনি। খুব নর্মালি তো হচ্ছে আপনাদের উপরে ছেড়ে দিই আমি, যে আপনাদের ক্রিয়েটিভিটি দেখান। হয়তো এবার ওই রকমই দিব, ফিক্সড কোনো থিম হয়তো থাকবে না আবার। আর ওই যে অনেক টাইম থাকবে, 15 থেকে 20 দিনের মতো সময় দেওয়া থাকবে, সমস্যা হবে না। আসলে 3D কাজ করা যথেষ্ট কঠিন, সো টাইম দিতে হবে সবাইকে। আর সবাই তো আর এক্সপার্ট না, বা হচ্ছে এটা নিয়ে শুধুমাত্র যে এটা নিয়ে কাজ করতেছে তা তো না। এখানে অনেকেই আছে হচ্ছে অফিস টাইমে কাজ করতেছে, জয়েন করছে আমাদের সাথে, বা অন্যান্য অনেক কোর্সের সাথে অ্যাড আছে। So, সবকিছু চিন্তা করে আসলে সময়টা বানানো হয়। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, মানে ফাইনাল প্রজেক্টে কি দিব। এনি কোশ্চেন? নো কোশ্চেন? হ্যালো ভাইয়া, একটা জি, কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। সেটা হচ্ছে ওই যে আপনার একদম ফার্স্ট ক্লাসে মানে সেকেন্ড ক্লাসে মনে হয় ওই যে হুম আপনার দেখাইছিলেন যে একটা ফোন বানাতে হতে বা হচ্ছে যে হুম হুম হুম। বেভেলের ইউজটা, ওখানে বেভেল করার পরে যে স্মুথের জন্য একটা জিনিস বলছিলেন না, নর্মাল থেকে ওই যে কোন অটো অ্যাঙ্গেলটা স্মুথ, চেঞ্জ করতে। হ্যাঁ অটো স্মুথ অপশন। হ্যাঁ, অটো স্মুথ দেখা গেছে অনেক সময় কি ওই যে অটো স্মুথ করার পরে অনেক সময় আসে না। তো এক জায়গায় আমি দেখলাম হচ্ছে মানে ইউটিউব ভিডিও দেখলাম যে হুম। অনেকখানে একটা আপনার অ্যাড অন ইউজ করে দেখলাম। তো অ্যাড অন ইউজ করে কি আসলে কি লাভ হয় মানে? হ্যাঁ, কিছু কিছু অ্যাড অন আছে, পেইড অ্যাড অন, বা হচ্ছে কিছু হ্যাঁ, ফ্রি আমি অ্যাড দেখলাম। অনও আছে, যেগুলো হচ্ছে হার্ড সারফেস মডেলিং এর জন্যই হচ্ছে স্পেশালি ক্রিয়েট করা। আমি যেমন হচ্ছে ব্যবহার করি, হার্ড অবস ব্যবহার করি হার্ড হ্যাঁ, সারফেস হার্ড অপস মডেলিং আর এর হচ্ছে জন্য। বক্স কাটার, এই দুটো হ্যাঁ, দেখছিলাম। আমি এই দুটাই ব্যবহার করি, এগুলা বেশ এক্সপেন্সিভ। এবং হচ্ছে ইফ ইউ মানে আপনি যদি হচ্ছে প্রফেশনালি কাজ করতে চান, তাহলে হচ্ছে আমি সাজেস্ট করবো এগুলা রাখবেন, এগুলা টাকা দিয়ে কিনতে হয়। বুঝতে আর পারছি। মানে কাজ করার জন্য অনেক অপশন আছে। এই যে ক্লথ সিমুলেশন যেটা দেখাইছিলাম, যে বিভিন্ন ফাংশন ইউজ করে করে হচ্ছে আমরা ক্লথ সিমুলেশনটা করছিলাম। হার্ড সার্ফ মানে কিছু অ্যাড অন আছে, মানে একটা ক্লিকেই হয়ে যায়, ওরা এক ক্লিকে সব কাজ করে দেয়। মানে যারা কনসেপ্ট ডিজাইনার বা প্রফেশনাল ডিজাইনার, তাদের তো হচ্ছে সময় খুবই অভাব, খুব দ্রুত হচ্ছে সাপ্লাই দিতে হবে বা জমা দিতে হবে প্রজেক্টটা, তারা খুব দ্রুত কাজ করে। জি ভাই, ওইটাই দেখছিলাম আর কি।
মানে সবখানে ভিডিওগুলোতে হুম, ওটাই বলতেছিল যে হ্যাঁ নর্মালটাতে স্টেপ ধরেন 4টা লাগতেছে, আর ওইটা যখন আমি ইউজ করছি তখন তো 2 স্টেপে হয়ে যাচ্ছে বা 1 স্টেপে হ্যাঁ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই জন্য মানে ওগুলো তো প্রফেশনাল টুলস, সো বিগিনার লেভেলে আসলে আমরা কাউকে বলি না যে এগুলা কিনা লাগবে, আপনার এগুলা লাগবে। বিগিনার লেভেলে এই জন্য সবসময় হচ্ছে আমরা ম্যানুয়ালি দেখে ম্যানুয়ালি এক্সপ্লেইন করি সবকিছু। না বুঝতে পারছি ভাই, ওই যে ব্যাপার হচ্ছে কি ওই অটো মানে ওই নর্মাল থেকে অটো স্মুথ দেওয়ার পর অনেক সময় দেখা গেছে যে স্মুথ হয় না, এই জন্য আর কি আমি ব্যাপারটা বুঝলাম যে আসলে কেন হুম হুম স্মুথ হুম হয় না এই জিনিসটা। এক্স্যাক্টলি। আর ওখানে অ্যাঙ্গেলেরও একটা বিষয় থাকে, আপনি যেভাবে অ্যাঙ্গেল করছেন সেভাবে সবসময় ব্লেন্ডার ইন্টারঅ্যাক্ট নাও করতে পারে। ও আচ্ছা ভাই, সেটা দেখতে হবে পরে। হ্যাঁ অনেক আসলে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। 4 নাম্বার ক্লাসটা আপলোড করা হয়েছে, আমি যতদূর জানি 4 নাম্বার ক্লাসটা আপলোড করা হয়েছে। এনিওয়ান আছে সামথিং এলস? আচ্ছা, আপনারা যারা জয়েন করছেন তারা কি ইতিপূর্বে ব্লেন্ডার ছাড়া অন্য সফটওয়্যার ব্যবহার করছেন থ্রিডির জন্য? আহ, সেটা 3ds ম্যাক্স বা হচ্ছে মায়া এক্সেট্রা। স্কেচআপ দিয়ে শুরু করেছিলাম, এরপরে ফিউশন স্কেচআপ। 360 নিয়ে কাজ করি এখন। আচ্ছা, আপনি কি মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের? না না না, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, মানে কম্পিউটার সায়েন্সের থেকে, আচ্ছা আমি একটু অবাক হয়েছি যে কম্পিউটার সায়েন্স থেকে হচ্ছে আপনি ফিউশন 360 ইউজ করতেছেন। মানে Cause হবি ওটা হচ্ছে অনুযায়ী আর কি। বুঝতে জি পারছি। ওটা হচ্ছে মানে প্রোডাক্ট ডিজাইন, ফিউশন জি 360 ইটস a very powerful software. জি। হুম। আশরাফুল ভাই, মনে হচ্ছে আর কারো কোনো কোয়েরি নাই। তাহলে আপনি ওই যে ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কিছু বলে দেন, তারপর আমরা তাহলে আমি কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য একটু গ্রুপে রাখবেন, চোখ রাখবেন। ফাইনাল অ্যাসাইনমেন্টটা মানে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপরেই হবে, সমস্যা নাই। হচ্ছে ফিক্সড তেমন কোনো কিছু তো আসলে দেই না, মানে যা যা শিখছেন সেগুলোর উপরে ভিত্তি করে আপনি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন। সেটা আপনি অ্যানিমেশন বানাতে পারেন বা হচ্ছে ইমেজ করতে পারেন, তবে আমি প্রিফার করবো ছোটখাটো একটা অ্যানিমেশন, 5 থেকে 10 সেকেন্ড হলেও চলবে, ছোট একটা অ্যানিমেশন। আর হচ্ছে যে ইটস অল আপ টু ইউ, থিম, কালার, এনিথিং, ইটস আপ টু ইউ। আর হচ্ছে আমরা হচ্ছে গুগল ফর্ম আপনাদের কাছে প্রোভাইড করব, যে ফর্ম, ওই ফর্মে হচ্ছে আপনাদের সকল ইনফরমেশন এবং আপনাদের যে অ্যানিমেশনটা করছেন সেই অ্যানিমেশন বা ইমেজ আপনি যাতে আপলোড করতে পারেন। আর এখানে সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সাইজ আমরা অনেক বড় বড় করে রাখবো, যাতে হচ্ছে আপনাদের যেই ই করা হবে, কি বলে, যে প্রজেক্টটা আপনার ফাইনাল প্রজেক্ট হিসেবে জমা দিবেন সেটা যথেষ্ট বড় সাইজই আমরা দিয়ে দিব, সমস্যা হবে না। আর হচ্ছে যে আপনারা যারা হচ্ছে আর এই সে কি বলে অ্যাসাইনমেন্টের তো আসলে টাইম অনেক থাকবে, সমস্যা হবে না। টাইমটা হচ্ছে মুনেম এর সাথে কথা বলে ওটা আমি একটু ফাইনাল করবো একটু পরে, এই মুহূর্তে তো নাই। তো ইউ উইল হ্যাভ আ লট অফ টাইম, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর যারা হচ্ছে গত 2-3 দিনের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছিল কমপ্লিট করেন নাই বা হচ্ছে করা পসিবল হয় নাই সময়ের অভাবে বা টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে, তারা চেষ্টা করবেন জিনিসগুলোকে কমপ্লিট করার জন্য আর হচ্ছে গ্রুপগুলোতে পোস্ট করার জন্য, তাতে অন্যরাও মোটিভেট হবে যে তার সাথে যারা করতেছে তারাও হচ্ছে কিছু দূর আগাচ্ছে, সেটা যেরকমই হোক না কেন কিছু দূর আগাচ্ছে, কাজগুলো করতেছে, তো তারাও মোটিভেট হবে কাজ করার জন্য। এবং এই যে অ্যাসাইনমেন্ট যখন আপনারা কাজ করতে বসবেন তখনও অ্যাসাইনমেন্টের হচ্ছে বিভিন্ন প্রোগ্রেস, বিভিন্ন স্টেপে প্রোগ্রেস হচ্ছে গ্রুপে শেয়ার করবেন, তাতে হচ্ছে বাকি সবাই হচ্ছে মোটিভেটেড হবে যে ওকে ঠিক আছে, একজন তো করতেছে, সেটা কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক করতেছে, সেও একটু ট্রাই করবে।
কারণ 3D স্কিল গুলো খুবই হার্ড, এগুলো অ্যাকোয়ার করা খুবই হার্ড এবং অনেক সময় লাগে। আমি নিজেও হচ্ছে প্রায় 3-3.5 বছর যাবত কাজ করতেছি এগুলোর উপরে। এখনো হচ্ছে আপনাদের পড়াতে এসে হচ্ছে বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছি বা অপশন গুলো ভুলে যাচ্ছি আমি, যে কি হবে বা কোনটা কি করে সেটা এখনো সম্পূর্ণরূপে জানি না আমি। তো এটাই যে আস্তে আস্তে প্র্যাকটিস করেন। 3D ডিজাইনিং বা 3D গ্রাফিক্স এর স্কিলটা খুবই দামি একটা স্কিল। বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড়, কিন্তু আরো বড় হবে, ভবিষ্যতে আরো বড় হবে। কারণ এখন হচ্ছে টিভি সিরিজ বা মুভিগুলাতে আমরা যা দেখি তার 95% হচ্ছে ভিএফএক্স এর কাজ। সো ভিএফএক্স এর কাজ মানে হচ্ছে 3D ডিজাইনিং এর কাজ বা 3D ইফেক্ট গুলা যেতে দিতে হয় সেই ইফেক্টের কাজ। বিভিন্ন সফটওয়্যার শুধুমাত্র ব্লেন্ডারই যে কাজ করে তা না, বিভিন্ন সফটওয়্যারও হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারেন, মায়াতে কাজ করতে পারেন, আফটার ইফেক্টে 3D ইফেক্ট গুলা নিয়ে কাজ করা যায়। আরো অনেক অপশন আছে। মডেলিং এর জন্য ব্লেন্ডার ছাড়া আরো বেটার আরো কিছু অপশন আছে, জি ব্রাশ আছে, তারপরে হচ্ছে সাবস্টেন্স পেইন্টার আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক কিছু শিখতে হয় এবং আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। বর্তমানে এক একটা মুভিতে, বিশেষ করে গেম অফ থ্রোনস বা ইন্ড অ্যাভেঞ্জার্স দ্য ইন্ড গেম, এগুলো হচ্ছে একদম ভিএফএক্স এর কাজের একদম টপ নচ কাজ। এগুলোতে প্রচুর লোক লাগে এবং আমি দেখছি বিভিন্ন দেশে হচ্ছে ভিএফএক্স এর যে জব গুলা আস্তে আস্তে বাড়তেই আছে, বাংলাদেশেও বাড়তেছে, আবার হচ্ছে আহ, বিদেশেও বাড়তেছে। সো আপনারা শিখতে থাকেন আস্তে আস্তে, হতাশার কিছু নেই। শুরুর দিকে হয়তো কাজ করবে না, বা আপনার ল্যাপটপ বা পিসি যদি হচ্ছে একটু লোয়ার ইন্ড হয়, হাই ইন্ড বিল্ড না হয়, তাহলে হয়তো স্লো হয়ে যাবে, স্লো কাজ করবে, রেন্ডার হতে দিনের পর দিন লেগে যেতে পারে। ফ্লুইড ফ্লুইড সিমুলেশন আপনি একবার দিয়ে বসে থাকলে হতে পারে যে আপনার প্রায় 2 দিন লেগে যাবে। এরকম হয়েছে, আমার নিজেরও হয়েছে এরকম, 8 ঘন্টা 9 ঘন্টা বা একদিন লেগে গেছে এক একটা রেন্ডার করতে। ইটস টোটালি নর্মাল থ্রির ক্ষেত্রে। সো কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আপনারা আসলে এত এনথুজিয়াজম নিয়ে এখানে জয়েন করছেন আমাদের সাথে, এটাও অনেক। প্র্যাকটিস করলে আরো ভালো হবে। সো গুড লাক। আর আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে ডিটেলস গ্রুপে বলে দিব, আবার আপনাদেরকে মেইলও পাঠানো হবে। এটা নিয়ে আপনাদেরকে এত বেশি টেনশন করতে হবে না। আর এটা একাডেমিক কোনো বিষয় না যে আপনাকে বিভিন্ন ভাবে গ্রেডিং করা হবে। আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন এবং হচ্ছে we will appreciate your hard work, not the output but the hard work and the enthusiasm you're showing here. That's our goal. আপনাকে এক্সপার্ট বানানোটা আমাদের এখানে গোল না, আপনাদেরকে হচ্ছে এই লাইনের সম্বন্ধে জানানো, এই লাইনে এই নতুন এই ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো দ্যাটস ইন্ট দ্যাটস দ্য ইন্ট অফ মি। আসমা, আপনি কিছু বলবেন? আচ্ছা, এক কাজ করেন, আপনারা যারা এখনো আছেন, অনেকে লিভ নিচ্ছেন, যারা আছেন তারা একটু কষ্ট করে ক্যামেরাটা অন করেন, আমরা একটা ফটো নিই সবাই। আচ্ছা, আমি কি তাহলে কি শেষ কথাটুকু একটু বলে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আশরাফুল ভাই তো বলেই দিল আমাদেরকে যে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট কোথায় দেয়া হবে এবং কত দিনের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। বেসড অন দ্যাট আপনারা ফাইনাল অ্যাসাইনমেন্টটা করবেন। অলসো আপনাদের যে সার্টিফিকেটটা আমরা প্ল্যান করেছি দিব, সেটা আসলে বেসড করতেছে আপনার ফাইনাল অ্যাসাইনমেন্টের উপরে, প্লাস আপনার অ্যাটেন্ডেন্স, এই 5 ডেজ অ্যাটেন্ডেন্সের উপরে। সো যারা যারা সার্টিফিকেট পাবেন অবশ্যই আপনাদেরকে ইমেল করে সার্টিফিকেটটা দেয়া হবে। এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে রিগার্ডিং দিস, আমাদের যে পেজ আছে আমাদের গ্রুপে ইউ ক্যান রাইট। আমাদের সেশনটা শেষ হয়ে যাওয়ার পরেও যে আপনারা কাজ করবেন না তা কিন্তু না, আপনারা কাজ করবেন। আপনারা যদি চান আমাদের সেই গ্রুপে আপনাদের কাজগুলো আমাদের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে হেল্প নিতে পারেন। দে উইল বি গ্ল্যাডলি হেল্পিং ইউ। আসলে গ্রুপটা করা হয়েছে এই কারণে, সো দ্যাট আপনারা সবসময় যেন ইন্টারাক্ট থাকেন আপনাদের
ক্লাসে যারা আছে তারা হয়তো বা আপনাকে হেল্প করতে পারবে। আপনি কোনো প্রবলেম থাকলে বা আমাদের ইনস্ট্রাক্টর ক্যান অলসো হেল্প ইউ। আমাদের সামনে যে প্রোগ্রামটা আছে আগস্টের, আমি জাস্ট একটু বলতে চাই, সেটা হলো গেম স্পেশালাইজেশন কোর্স অন গেম ডেভেলপমেন্ট। সো এটা অ্যাকচুয়ালি 4 মডিউল কোর্স হবে। প্রথমে আমরা যেটা শুরু করবো একেবারে ইন্ট্রোডাকশন টু গেম ডিজাইন থেকে। সো মডিউল 1 থেকে 4টা যে মডিউল করা হবে সেটা 2 মাস ব্যাপী এই প্রোগ্রামটা হবে। সো আমরা আগস্ট এন্ড সেপ্টেম্বর এই 2 মাসে আমরা এই 4টা মডিউল কমপ্লিট করব। এবং এই মডিউল এবং এই প্রোগ্রাম সম্বন্ধে ডিটেল আপনারা আমাদের ফেসবুকে দেখতে পারবেন। এখনো পোস্ট যায়নি, পোস্ট যাবে এবং ওখানে একটা লিংক আছে রেজিস্ট্রেশনের জন্য। আপনারা রেজিস্ট্রেশন করবেন। এই 4টা মডিউলের জন্য একটাই রেজিস্ট্রেশন, বিকজ আমরা আসলে এটা একটা কোর্স অ্যাকচুয়ালি ইন্ট্রো টু অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে আমরা করব, সেজন্য আসলে এইভাবে আমরা এটা ডিজাইন করেছি। সো আমি আশা করব আপনারা সবাই জয়েন করবেন এন্ড হোপ টু সি ইউ গাইস ইন আওয়ার নেক্সট কোর্স ইন নেক্সট মান্থ। আশাফুল ভাই, আপনি যেটা করতে চাচ্ছিলেন ইউ ক্যান কন্টিনিউ উইথ ইট। থ্যাংক ইউ। ওকে, আপনারা হচ্ছে ক্যামেরাটা অন করেন, ক্যামেরাগুলা, তারপর হচ্ছে আমি যেটা স্ক্রিনশট নিই। ওকে, প্রথম শট নিচ্ছি। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। সি ইউ গাইজ লেটার। পরবর্তী ব্লেন্ডার কোর্সে আবার দেখা হবে, যদি আপনারা করেন আবার দেখা হবে, অথবা হচ্ছে নতুন লোকজন আবার আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, ভাইয়া। Ashaful Bhai. Thank you so Thank you, much. Bhaiya. Thank you all the participants. Thanks a lot. Have a nice day and hope to see you guys again. Allah Hafiz. Bye.